একটা ডায়মন্ড এক্সিবিশন থেকে চুরি হয়ে যায় কয়েক কোটি টাকার রেয়ার ডায়মন্ড। সন্দেহের তালিকায় এক্সিবিশনে উপস্থিত সবাই। একজন চৌকস ডিটেকটিভ চুরির রহস্য উন্মোচনে মরিয়া। নিজেদের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে অপরাধী হিসেবে বেছে নেয় 3 জনকে। কিন্তু তারা কি সত্যি অপরাধী, নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে এই চুরির পেছনে? বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি সিকান্দার দ্য মুকাদ্দারের কথা। অযথা কথা না বাড়িয়ে চলুন উন্মোচন করা যাক ডায়মন্ড চুরির জটিল রহস্য। মুভির শুরুতেই আমাদেরকে এশিয়ার সব থেকে বড় ডায়মন্ড এক্সিবিশনের দৃশ্য দেখানো হয়। এখানে বিভিন্ন প্রান্ত থেকে নামি দামি ডায়মন্ড কোম্পানি তাদের ইউনিক এবং এক্সপেন্সিভ ডায়মন্ডগুলো প্রদর্শন করছে। অনেক ভিজিটরও এসেছে এক্সিবিশনের কালেকশন দেখতে এবং কিনতে। পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সবকিছু বেশ ভালোভাবেই হচ্ছিল। হঠাৎ তপন নামের এক ব্যক্তি এক্সিবিশনের সিকিউরিটি কন্ট্রোল রুমে কল করে বলে, ইন্সপেক্টর কামলেকে বলুন ডায়মন্ড এক্সিবিশনে ডাকাতি হতে যাচ্ছে। এটা বলেই তপন ফোন কেটে দেয়। ইন্সপেক্টর কামলে ডায়মন্ড এক্সিবিশন হলের সিকিউরিটি ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছে। কন্ট্রোল রুম থেকে ইন্সপেক্টর কামলেকে ব্যাপারটা জানালে কামলে দ্রুত কন্ট্রোল রুমে চলে যায়। কিছুক্ষণ পর তপন আবারও কল করে ইন্সপেক্টর কামলেকে বলে 4 জন লোক 1 নম্বর হলে ডাকাতি করার প্ল্যান করছে। ওদের কাছে পুরো এক্সিবিশন হলের অ্যাক্সেস কার্ড আছে, আর হাতিয়ার হিসেবে ওদের কাছে আছে AK-47 এবং টিয়ার গ্যাস। হাতিয়ারগুলো 2 দিন আগে ভেন্যুর ভেতরে রেখেছে ওরা। ইন্সপেক্টর কামলে তপনের কাছে তার পরিচয় জানতে চায়, কিন্তু তপন কামলের কথার জবাব না দিয়ে বলে ওই 4 জন ডাকাত ফেক আইডি দিয়ে এক্সিবিশন হলে প্রবেশ করেছে। ওদের আইডির নামগুলো হচ্ছে সিরকে, গুলাম আলী, রাজেন্দ্র সিং এবং বিশেষ মেহতা। আপনাদের হাতে আর মাত্র 5 মিনিট আছে, পারলে ডাকাতি হওয়া বন্ধ করুন। আর কোনো কথা না বলে লোকটা আবারও ফোন কেটে দেয়। একজন কনস্টেবল ওই ব্যক্তির কল ট্র্যাক করে জানতে পারে একটা মন্দিরের সামনের পিসিও থেকে কল করেছে সে। কামলে সিসিটিভি ফুটেজ চেক করে দেখে সত্যি সত্যি 4 জন ডাকাত অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তাদের মধ্যে একজন ডাকাত সমস্ত সিসিটিভি ক্যামেরার কানেকশন বন্ধ করে দেয়। সাথে সাথে পুলিশ পুরো এক্সিবিশন হলে অ্যালার্ম বাজিয়ে সবাইকে সতর্ক করে দেয়। পুলিশ দ্রুত এক্সিবিটর এবং ভিজিটর সবাইকে হল খালি করতে বলে। এর মাঝে ডাকাতরা হলে ঢোকার চেষ্টা করে। ডাকাতদেরকে দেখা মাত্র পুলিশ তাদের উপর গুলি করে। ডাকাতরাও পাল্টা গুলি ছোড়ে, কিন্তু পুলিশের গুলিতে 4 জন ডাকাতেরই মৃত্যু হয়। কিছুক্ষণের মধ্যে ফরেন্সিক টিম এসে ওদের ডেড বডি নিয়ে যায়। পুলিশ ইনভেস্টিগেশনের জন্য আবারও সবাইকে হলে ডেকে নেয়। কামিনী নামের একজন এক্সিবিটর হলে ঢোকা মাত্র দেখতে পায় তার স্টল থেকে 5টা রেড সলিটেয়ার্স চুরি হয়ে গেছে। এগুলো অনেক রেয়ার কোয়ালিটির এক্সপেন্সিভ ডায়মন্ড। কামিনী এবং তার সহকর্মী মঙ্গেশ অনেক ঘাবড়ে যায়। ওরা ইন্সপেক্টর কামলেকে ডেকে ব্যাপারটা জানায়। কামলে জিজ্ঞেস করে, আপনারা কাউকে চুরি করতে দেখেছেন? কামিনী বলে, ওই সময় তো আমরা হলের বাইরে ছিলাম, আপনারাই তো ভেতরে ছিলেন। কামলে জিজ্ঞেস করে, সবশেষে হল থেকে কে বের হয়েছে? মঙ্গেশ জানায় কামিনী এবং মঙ্গেশই সবার শেষে বের হয়েছে। কামলে সাব ইন্সপেক্টর সিন্ধেকে বলে আশেপাশে ভালোভাবে চেক করে দেখতে, ছোটাছুটি করার সময় অ্যাক্সিডেন্টলি কোথাও পড়ে গেছে কিনা। কিছুক্ষণের মধ্যেই ডিটেকটিভ জাসিন্দর সিং চলে আসে। এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব তাকেই দেয়া হয়েছে। জাসিন্দর একজন সাকসেসফুল ডিটেকটিভ অফিসার। 100% কেস সলভিং এর রেকর্ড আছে তার। যাই হোক, ইন্সপেক্টর কামলে ডিটেকটিভ অফিসার জাসিন্দরকে পুরো ঘটনা জানায়। সবকিছু শুনে জাসিন্দর বলে কেউ হয়তো ডাকাতির আড়ালে সুযোগের সদ্ব্যবহার করেছে। জাসিন্দর কামলেকে জিজ্ঞেস করে, এই ঘটনার জন্য কাকে কাকে সন্দেহ হয় আপনার? কামলে কামিনী এবং মঙ্গেশকে দেখিয়ে বলে ওরা সবার শেষে হল থেকে বের হয়েছে। আমার মনে হয় ওরাই সুযোগ বুঝে কাজটা করেছে। কামলে আরো জানায় এই শপের ওনার মিনিস্টারের খুব কাছের লোক। মিনিস্টার বলেছে যে ডায়মন্ড খুঁজে বের করতে পারবে তাকে স্পেশাল গিফট দেওয়া হবে। জাসিন্দর এক্সিবিটর এবং ভিজিটর সবাইকে বলে সিকিউরিটি অ্যালার্ম বাজার আগে যে যেখানে দাঁড়িয়েছিল আবারও সেখানে গিয়ে দাঁড়াতে। সবাই যার যার পজিশনে দাঁড়ালে জাসিন্দর সিসিটিভি ফুটেজের সাথে মিলিয়ে দেখে ঠিক আছে কিনা। এরপর 13, 18 এবং 19 নম্বর স্টল বাদে বাকি সব এরিয়ার লোকদের চলে যেতে বলে। ওদের সবাইকে ভালোভাবে সার্চ করে তাদের অ্যাড্রেস এবং ফোন নম্বর নিয়ে ছেড়ে দেওয়া হয়। সিকিউরিটি অফিসার গোড়পাড়ে বাকি 3 স্টলের এরিয়ায় থাকা লোকদের এক এক করে ডেকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। এর মাঝে সিকান্দার শর্মা নামের একজন কম্পিউটার টেকনিশিয়ানকে জাসিন্দারের সন্দেহ হয়, কারণ সে হল থেকে বের হওয়ার জন্য খুব তাড়াহুড়া করছিল। জাসিন্দার সিকান্দারকে ডেকে জানতে চায় কেন এত তাড়াহুড়া করছে সে। সিকান্দার বলে, আমার মা অসুস্থ, বাড়িতে একা আছে,
তাই তাড়াতাড়ি বাড়িতে যেতে চাচ্ছি। জাসিন্দার কামিনী এবং মঙ্গেশকে দেখে জিজ্ঞেস করে ওদেরকে চেনে কিনা। সিকান্দার বলে পার্সোনালি চিনি না, তবে ওদের অফিসে একবার সফটওয়্যার ইনস্টল করতে গিয়েছিলাম। জাসিন্দার গোরপাড়েকে বলে সিকান্দারকে ভালোভাবে সার্চ করতে। এরপর জাসিন্দার কামিনী এবং মঙ্গেশকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। জাসিন্দার ওদের কাছে জানতে চায় চুরি হওয়া ডায়মন্ডের প্রাইস কত হতে পারে। কামিনী এবং মঙ্গেশ বলে 50 থেকে 60 কোটি টাকার মতো। একথা শুনে জাসিন্দার তার সিনিয়র অফিসারকে কল করে বলে আমাকে কোথায় ফাঁসিয়ে দিলেন, আমি তো ভেবেছিলাম ছোটখাটো চুরির কেস, এখন দেখছি 50 থেকে 60 কোটি টাকা ডায়মন্ড চুরি হয়েছে। সিনিয়র অফিসার বলে এত বড় অ্যামাউন্ট বলেই মিনিস্টার তোমাকে দায়িত্ব দিয়েছে, কেস সলভ করে দাও, মিনিস্টারের পক্ষ থেকে মেডেল পাবে। এরপর সিনিয়র অফিসার জানতে চায় কেস সলভ করতে কতক্ষণ সময় লাগতে পারে। জাসিন্দার বলে 24 ঘন্টার মধ্যে সলভ করে ফেলবো। এর মাঝে গোরপাড়ে জানায় সিকান্দারকে সার্চ করে কিছুই পাওয়া যায়নি। সিকান্দার জাসিন্দারকে বলে আমার মা আমার জন্য অপেক্ষা করছে, তাকে ইনফর্ম করতে হবে, আমার ফিরতে দেরি হবে। জাসিন্দার পারমিশন দিলে সিকান্দার তিওয়ারি নামের একজন মুদির দোকানদারকে কল করে বলে আমার মাকে জানিয়ে দিন আমার ফিরতে দেরি হবে। সিকান্দার কল কেটে দেওয়ার সাথে সাথে জাসিন্দার সিকান্দারের ফোনটা নিয়ে আবার ওই নম্বরে কল করে তিওয়ারিকে জিজ্ঞেস করে সিকান্দারকে কিভাবে চেনে। তিওয়ারি বলে সিকান্দার আমার বাড়িতে ভাড়া থাকে। জাসিন্দার কল কেটে দিয়ে সিকান্দার, কামিনী এবং মঙ্গেশকে একত্রিত করে বলে আমি জানি তোমাদের 3 জনের মধ্যে কেউ ডায়মন্ড চুরি করেছে, তাই চুপচাপ সত্যিটা স্বীকার করো। মঙ্গেশ বলে আমি 32 বছর ধরে এই কোম্পানিতে কাজ করছি, আমি কেন চুরি করব। কামিনী বলে আমি 3 মাস ধরে জব করছি, বাড়িতে আমার ছোট বাচ্চা আছে, আমি এই ধরনের কাজ কেন করব। আর সিকান্দার বলে আপনারা তো আমার কাপড় পর্যন্ত খুলে সার্চ করেছেন, আর কি করলে বিশ্বাস করবেন আমি চুরি করিনি। জাসিন্দার ওদের কারো কথা না শুনে 3 জনকে পুলিশ স্টেশনে পাঠিয়ে দেয়। পুলিশ স্টেশনে সিকান্দার এবং মঙ্গেশকে একটা সেলে আটকে রেখে পুলিশ প্রথমে কামিনীকে জিজ্ঞেস করে। কামিনীর কোলে আমরা তার ছেলেকে দেখতে পাই। কামিনীর ছেলে যেহেতু অনেক ছোট, তাই কামিনীর সাথে তার ছেলেকে রাখার পারমিশন দেয়া হয়। সিকান্দার এবং মঙ্গেশ একে অপরের সাথে আলোচনা করছিল এখন তাদের সাথে কি করা হবে। এর মাঝে মঙ্গেশ বলে আমি বুঝতে পারছি না কামিনী ডিটেকটিভের কাছে মিথ্যা কেন বলল। কামিনী 3 মাস নয় বরং 4 বছর আমাদের কোম্পানিতে জব করেছে, বেচারি হয়তো ভয়ে ভুলভাল বলে ফেলেছে। কামিনী মিথ্যা বলছে শুনে সিকান্দারের একটু সন্দেহ হয়। তখন একজন পুলিশ এসে সিকান্দারকে রিমান্ড রুমে নিয়ে যায়। একজন পুলিশ সিকান্দারকে চেয়ারের সাথে বেঁধে মারতে চায়, তখনই জাসিন্দার এসে তাকে বাধা দেয়। জাসিন্দার বলে ওকে আজ নয় কাল রিমান্ডে নেব, আজ সারা রাত এভাবেই বেঁধে রাখো। সিকান্দার জাসিন্দারকে বলে আমার সাথে যেভাবে ফাজলামি করছেন এভাবেই কি আপনার 100% রেকর্ড অ্যাচিভ করেছেন। জাসিন্দার কোনো কথা না বলে সিকান্দারের গালে 2 থাপ্পড় দেয়। সিকান্দার রেগে গিয়ে বলে যেদিন প্রমাণ হয়ে যাবে আমি চোর নই, যেদিন আপনি আপনার ভুল বুঝতে পারবেন, প্রমিস করুন সেদিন আপনি আমার চোখে চোখ রেখে আমার কাছে ক্ষমা চাইবেন। জাসিন্দার হাসতে হাসতে রিমান্ড রুম থেকে বের হয়ে যায়। এরপর 15 বছর পরের দৃশ্য দেখানো হয়। এখানে আমরা দেখতে পাই জাসিন্দার ওয়াশরুমে বসে অ্যালকোহল পান করছে। ওই সময় একজন কনস্টেবল দরজায় নক করে জানায় চিফ ডিটেকটিভ তাকে ডাকছে। জাসিন্দার সাথে সাথে চিফের রুমে যায়। এখানে আমরা জানতে পারি কোনো একটা কারণে জাসিন্দারকে ডিপার্টমেন্ট থেকে সাসপেন্ড করা হয়েছে, আর এই কারণেই জাসিন্দার এভাবে ড্রিঙ্কস করছিল। চিফ জাসিন্দারের হাতে একটা সাসপেনশন লেটার দিয়ে বলে তোমার সাসপেনশন তো 6 মাস আগে হয়েছে, আজ অফিসিয়াল ভাবে হলো, এরপর কি করবে ভেবে দেখেছো। জাসিন্দার বলে আমি ডিপার্টমেন্টের স্টার ডিটেকটিভ, 4টা গোল্ড মেডেল পেয়েছি, জীবনে কিছু না কিছু তো করতে পারবো। চিফ বলে তুমি স্টার ডিটেকটিভ ছিলে 15 বছর আগে, এখন আর তুমি আগের মতো নেই। জাসিন্দার কোনো জবাব না দিয়ে বের হয়ে যায়। জাসিন্দার অফিস থেকে বের হয়ে সরাসরি গাড়িতে উঠে পড়ে। ড্রাইভার বলে আপনার জন্য তো এখন আর গাড়ি অ্যালাউড নেই। জাসিন্দার বলে আমি ভুলে গিয়েছিলাম। জাসিন্দার গাড়ি থেকে নেমে ট্যাক্সি নিয়ে চলে যায়। এই 15 বছরে এমন কি ঘটেছে যে জাসিন্দারের মতো চৌকস ডিটেকটিভের এই পরিণতি হয়েছে। এরপর আমরা একটা কোর্ট রুমের দৃশ্য দেখতে পাই। জাসিন্দার এবং তার স্ত্রী কৌশল্যা একটি কোর্টে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছিল। দুজনের সম্মতিতে বিচারক তাদের ডিভোর্স অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে। সেটেলমেন্টের শর্ত অনুযায়ী প্রতি মাসে জাসিন্দারকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কৌশল্যার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। পরপর 3 মাস যদি জাসিন্দার ওই পরিমাণ অ্যামাউন্ট ট্রান্সফার করতে ব্যর্থ হয় তাহলে জাসিন্দারের লুধিয়ার প্রপার্টি কৌশল্যার নামে হয়ে যাবে। কৌশল্যা জাসিন্দারকে শর্তের কথা মনে করিয়ে দেয় এবং সময় মতো টাকা পাঠিয়ে দিতে বলে। এরপর কৌশল্যা চলে যায়। জাসিন্দার এখন সম্পূর্ণ একা। কোর্ট থেকে বের হয়ে সে একটা বারে গিয়ে ড্রিঙ্কস করতে শুরু করে।
অতিরিক্ত ড্রিঙ্কস করায় বারের ম্যানেজার জাসিন্দারকে বলে, এত ড্রিঙ্কস করলে কাল ডিউটিতে যাবেন কিভাবে? বারের ম্যানেজার না জানলেও জাসিন্দার তো জানে তাকে আর ডিউটিতে যেতে হবে না, তার হাতে এখন অফুরন্ত সময়। জাসিন্দার ম্যানেজারকে নিজের পাশে বসিয়ে জিজ্ঞেস করে, তুমি কি সৃষ্টিকর্তায় বিশ্বাস করো? ম্যানেজার বলে, অবশ্যই। জাসিন্দার বলে, তাহলে সৃষ্টিকর্তার নামে কসম করে একটা সত্যি কথা বলো, আমি আসলে মানুষ হিসেবে কেমন? ম্যানেজার একটু দ্বিধান্বিত হয়ে বলে, আপনার মতো খারাপ মানুষ আমি কখনোই দেখিনি। জাসিন্দার জিজ্ঞেস করে, কেন এই কথা বলছো? ম্যানেজার জানায়, তার দুজন কর্মচারী জাসিন্দারের কারণে কাজ ছেড়ে চলে গেছে, এতে ম্যানেজারের অনেক ক্ষতি হয়েছে। জাসিন্দার ম্যানেজারকে চলে যেতে বলে আবারও ড্রিঙ্কস করতে শুরু করে। ওই সময় জাসিন্দারের একজন ইনফর্মার কল করে বলে, আপনি যার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন সে আজ ইন্ডিয়ায় ফিরে আসবে, আর আবুধাবির কন্ট্রাক্ট আজ শেষ হয়েছে। জাসিন্দার এই ব্যক্তির ফোন নম্বর চায়। ইনফর্মার জাসিন্দারকে বলে, শুনলাম আপনার জব চলে গেছে, আপনার কাছে আমার 3 মাসের পেমেন্ট বাকি আছে, কবে দিতে পারবেন? জাসিন্দার বলে, তোমার পেমেন্ট আর দিতে পারবো না। এই বলে জাসিন্দার কল কেটে দেয়। এর পরের দৃশ্যে আমরা সিকান্দারকে দেখতে পাই। বর্তমানে সে আবুধাবিতে আছে। জাসিন্দার যার জন্য অপেক্ষা করছিল সে আসলে সিকান্দারই। জাসিন্দার সিকান্দারকে কল করে নিজের পরিচয় দেয়। সিকান্দার জিজ্ঞেস করে, কেন কল করেছেন? জাসিন্দার বলে, তোমাকে জানানোর জন্য আজ আমার জব চলে গেছে এবং আমার স্ত্রীর সাথেও ডিভোর্স হয়ে গেছে। সিকান্দার বলে, আমাকে কেন এসব বলছেন? জাসিন্দার বলে, 15 বছর আগে তুমি ঠিক ছিলে, আমি ভুল ছিলাম, তুমি চুরি করনি, তাই আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। সিকান্দার বলে, 15 বছর আগে যখন আপনি আমাকে মেরেছিলেন আমি বলেছিলাম যখন আপনি নিজের ভুল বুঝতে পারবেন আপনি আমার চোখে চোখ রেখে আমার কাছে ক্ষমা চাইবেন, তাই ক্ষমা চাইতে হলে আমার চোখে চোখ রেখে ক্ষমা চাইতে হবে। জাসিন্দার বলে, ঠিক আছে, আমি অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, কাল আমার সাথে দেখা করতে এসো। কল কেটে দিয়ে সিকান্দার কাঁদতে শুরু করে। 15 বছর সে এই দিনটির জন্য অপেক্ষা করেছে, কিন্তু কি ঘটেছিল 15 বছর আগে সেটা জানতে হলে আমাদেরকে 15 বছর পিছনে ফিরে যেতে হবে। ডায়মন্ড চুরির কেসে সিকান্দার, কামিনী এবং মঙ্গেসকে কোর্টে প্রেজেন্ট করা হয়। সরকারি পক্ষের উকিল 14 দিনের রিমান্ডের আবেদন করে। সিকান্দার, কামিনী এবং মঙ্গেসের উকিল বলে, 3 জনকে ভালোভাবে চেক করা হয়েছে, সিসিটিভি ফুটেজেও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি, তাহলে কেন শুধু শুধু তাদেরকে হয়রানি করা হচ্ছে? সরকারি উকিল বলে, এমনটাও তো হতে পারে যে চুরি করেছে সে ডায়মন্ডগুলো লুকানোর জন্য গিলে ফেলেছে, তাই 3 জনেরই মেডিকেল টেস্ট করতে হবে। আদালত 3 জনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। কোর্টের অর্ডার অনুযায়ী 3 জনেরই মেডিকেল টেস্ট করা হয়, কারো শরীরে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। জাসিন্দার অবাক হয়ে ভাবতে থাকে, তাহলে ডায়মন্ডগুলো গেল কোথায়? এর মাঝে পুলিশ তপনকে ধরে নিয়ে আসে। তপন হচ্ছে ওই ব্যক্তি যে ডায়মন্ড এক্সিবিশন হলের কন্ট্রোল রুমে কল করে ডাকাতির ব্যাপারে ইনফরমেশন দিয়েছিল। জাসিন্দার তপনের কাছে জানতে চায় ওই দিন কি হয়েছিল। তপন বলে, আমি প্রতিদিনের মতো আমার মেয়েকে স্কুলে পাঠানোর জন্য ট্যাক্সিতে তুলে দিয়েছিলাম। ওই সময় অপরিচিত একজন আমাকে কল করে বলে, তোমার মেয়েকে যে ট্যাক্সিতে তুলে দিয়েছ সে আমাদের লোক, তোমার মেয়েকে ফেরত চাইলে আমাদের কথা মতো কাজ করো। এরপরে অপরিচিত ব্যক্তি বলে, তোমার পকেটে একটা কাগজ আছে, সেখানে একটা নম্বর এবং কিছু কথা লেখা আছে, ওই নম্বরে কল করে যা যা লেখা আছে সেসব বলবে। মেয়েকে বাঁচানোর জন্য তপন ওই ব্যক্তির কথা মতো কল করে। সবকিছু শুনে জাসিন্দার ওদের 3 জনকে দেখিয়ে তপনকে জিজ্ঞেস করে ওদেরকে চেনে কিনা। তপন 3 জনকে ভালোভাবে দেখে বলে, কাউকেই চিনি না। এরপর ওদের 3 জনকে রিমান্ডে নেওয়া হয়। কামিনীকে রিমান্ডে নেয় একজন লেডি অফিসার। কামিনী বারবার বলে, আমি কোনো চুরি করিনি, আমি ডায়মন্ডের ব্যাপারে কিছুই জানি না, আমাকে ছেড়ে দিন। অফিসার কামিনীর কোনো কথাই বিশ্বাস না করে তার উপর টর্চার করতে শুরু করে। অন্যদিকে জাসিন্দার সিকান্দারকে রিমান্ডে নিয়ে প্রচুর মারধর করে। টানা 7 দিন রিমান্ডে নিয়েও জাসিন্দার কোনো এভিডেন্স খুঁজে পায় না। 7 দিন পর আবারও কোর্টে শুনানি হয়। সরকারি পক্ষের উকিল আরও 7 দিনের রিমান্ডের আবেদন করে। বিচারক জাসিন্দারকে ডেকে জিজ্ঞেস করে কেন আবার 7 দিনের রিমান্ড চাচ্ছে। জাসিন্দার বলে, 3 জনের মধ্যে কোনো একজন হয় ডায়মন্ড গিলে ফেলেছে, নয়তো কোনোভাবে ডায়মন্ড অন্য কারো কাছে পাঠিয়ে দিয়েছে। বিচারক বলে, আসামিদের বিরুদ্ধে আপনার এসব থিওরি একদম ভিত্তিহীন। বিচারক ওদের 3 জনের জামিনের অর্ডার দেয় এবং জাসিন্দারকে চার্জশিট তৈরি করতে বলে। এরপর দৃশ্যে আমরা সিকান্দারের মাকে দেখতে পাই। রিমান্ডের সময় জাসিন্দার সিকান্দারকে এত বেশি মারধর করেছে যে সিকান্দারের শরীরে অনেক ক্ষত তৈরি হয়েছে। সিকান্দারের মা সেখানে মেডিসিন লাগিয়ে দেয়। সিকান্দার অনেক হতাশা নিয়ে বলে, জানি না এই কেস কবে শেষ হবে, কতদিন এভাবে মিথ্যা অপরাধে শাস্তি পেতে হবে। ওই সময় প্রিয়া নামের একটা মেয়ে সিকান্দারের সাথে দেখা করতে আসে। প্রিয়া সিকান্দারকে মনে মনে পছন্দ করে, কিন্তু সিকান্দারের মনে প্রিয়ার জন্য কোনো ফিলিংস নেই।
প্রিয়া জানায় আজ তাকে ছেলেপক্ষ দেখতে আসবে। প্রিয়া সিকান্দারের মাকে বলে, সিকান্দার যেহেতু আমাকে পাত্তা দিল না, তাই আমি মুভ অন করার সিদ্ধান্ত নিয়েছি। সিকান্দার কোনো জবাব দেয় না। এদিকে সিকান্দারের উপর চুরির কেস হওয়ায় সিকান্দারকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কেউই সিকান্দারকে কোনো কাজ দিচ্ছিল না। সিকান্দারের কিছু ক্লায়েন্টের কাছে পেমেন্ট পেন্ডিং ছিল, সেগুলোও কেউ দিতে চাচ্ছিল না। বাড়িওয়ালা বাড়ি ভাড়ার জন্য প্রেশার দিতে শুরু করে। সব দিক দিয়ে সিকান্দার একেবারে কোণঠাসা হয়ে পড়ে। এর মাঝে উকিল এসে তার ফিস দাবি করে। সিকান্দার উকিলের টাকাও দিতে পারে না। উকিল বলে, আমি এমনিতেই কম টাকায় আপনার কেস নিয়েছি, কেসের ফি না দিলে কিভাবে চলবে? ওই সময় কামিনী এসে সিকান্দারকে কিছু টাকা দেয় উকিলকে দেওয়ার জন্য। সিকান্দার কামিনীকে ধন্যবাদ জানিয়ে বলে, আমি তাড়াতাড়ি টাকাটা শোধ করার চেষ্টা করব। এরপর সিকান্দার কামিনীর কাছে জানতে চায় তার পরিবারে কে কে আছে। কামিনী বলে, একমাত্র ছেলে আর ছোট বোন। সিকান্দার কামিনীর হাজবেন্ডের ব্যাপারে জানতে চায়। কামিনী বলে, হাজবেন্ড নতুন কাউকে নিয়ে জীবন শুরু করেছে, তার সাথে কোনো যোগাযোগ নেই। এরপর কামিনী সিকান্দারের ব্যাপারে জানতে চাইলে সিকান্দার বলে, মা ছাড়া আমার আর কেউ নেই। এরপর সিকান্দার বলে, ওদিন আমি এক্সিবিশন হলে যেতে চাইনি, কিন্তু লাস্ট মোমেন্টে মনে হলো আগের দিন যে প্রবলেমটা সলভ করেছি সেটা আরেকবার ক্রস চেক করে আসি। এত বড় এক্সিবিশন যদি কোনো ভুল হয়ে যায়। কিন্তু দেখুন আমার ভাগ্য আমাকে কোথায় নিয়ে এলো। কামিনী বলে, এভাবে ভাগ্যকে দোষ দিতে নেই। সিকান্দার এবং কামিনী চা খেতে খেতে অনেকটা সময় গল্প করে। দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। ধীরে ধীরে সেখান থেকে ভালো লাগা আর ভালোবাসা থেকে শুরু হয়ে যায়। এর মাঝে সিকান্দারের মৃত্যু হয়। সিকান্দার অনেক একা হয়ে পড়ে। এই পরিস্থিতিতে কামিনী এবং সিকান্দার বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কামিনী এবং তার ছেলেকে নিয়ে সুখে জীবন কাটাতে শুরু করে সিকান্দার। এরপরে সিন প্রেজেন্ট টাইমে চলে আসে। ইন্ডিয়ায় ফিরে সিকান্দার সবার আগে জ্যাসিন্দারের সাথে দেখা করতে চায়। জ্যাসিন্দার প্রথমে সিকান্দারকে ড্রিঙ্কস অফার করে। এরপর সিকান্দারকে উইশ করে হ্যাপি বার্থডে বলে। এরপর বলে, আজ তোমার আত্মসম্মানের নতুন জন্ম হবে, তাই হ্যাপি বার্থডে তো বলতেই হয়। সিকান্দার বলে, এসব বাদ দিয়ে যেটা বলার জন্য ডেকেছেন সেটা বলুন। 15 বছর ধরে এই কথাটা শোনার জন্য অপেক্ষা করে আছি। জ্যাসিন্দার বলে, তোমার কি মনে হয় আমি তোমার শুধু জীবন নষ্ট করে দিয়েছি? আমি আসলে তোমাদের দুজনেরই জীবন নষ্ট করেছি। তোমার কাছে ক্ষমা তো আমি চাইবো, কিন্তু তার আগে তোমার জানা উচিত আমি তোমার সাথে কি কি অন্যায় করেছি। সিকান্দার বলে, আমি জানি আপনার জন্য আমার জব চলে গেছে, আমাকে বাড়ি ছাড়তে হয়েছে, শহর ছাড়তে হয়েছে। আপনার কারণে দীর্ঘ 15টা বছর আমি মুম্বাই শহর থেকে দূরে আছি। জ্যাসিন্দার বলে, তুমি আসলে কিছুই জানো না। তুমি বলো মুম্বাই ছাড়ার পর তোমার সাথে কি কি ঘটেছে, তারপর আমি বলছি আমি তোমার সাথে কি কি করেছি। সিকান্দার বলে, আইন অনুযায়ী দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী বলা যাবে না, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় কারো নামে এফআইআর ফাইল হলে সেদিনই তাকে অপরাধী হিসেবে ধরে নেওয়া হয়। আপনার জন্য আমার জীবনও একজন অপরাধীর মতো হয়ে গিয়েছিল। ফ্ল্যাশব্যাকে ওই দিনের ঘটনা দেখানো হয় যেদিন ওদের জামিন হয়েছিল। জামিনে বেরোনোর পর সিকান্দার আবারও কাজে ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। সে ছোটখাটো ব্যবসা করে যে টাকাগুলো রোজগার করত সেই পথ বন্ধ হয়ে যায়। সিকান্দার বুঝতে পারছিল না কি করবে। ওই সময় সিকান্দারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তার বন্ধু মনীষ। মনীষ বলে, আমার মামা আগ্রায় থাকে, সে তোমার কেসের ব্যাপারে কিছুই জানে না। আমি তার সাথে কথা বলে তার ফ্যাক্টরিতে তোমার জন্য চাকরির ব্যবস্থা করে দিয়েছি। তোমরা আগ্রা শিফট হয়ে যাও। সিকান্দার ভয় পাচ্ছিল যে তার মামা যদি তাদের কেসের ব্যাপারে জেনে যায় তাহলে কি হবে। তখন মনীষ বলে, এখন এসব কথা না ভেবে তার জীবনের দিকে ফোকাস করা উচিত। কিন্তু সমস্যা হচ্ছে সিকান্দারের কাছে আগ্রা যাওয়ার মতো টাকাটাও ছিল না। সে সময় কামিনী বলে, তুমি চিন্তা করো না, আমার কাছে কিছু টাকা আছে, সেটা দিয়ে ম্যানেজ হয়ে যাবে। এরপর সিকান্দার পুরো পরিবার সহ আগ্রাতে শিফট হয়। মনীষের মামা খুবই ভালো মানুষ। সিকান্দারকে থাকার জন্য একটা সুন্দর বাড়ি দেয়, সেই সাথে 15,000 টাকা বেতনের চাকরি। শুধু তাই নয়, সে নিজ হাতে খুব যত্নে সিকান্দারকে ফ্যাক্টরির সব কাজকর্ম বুঝিয়ে দেয়। সবকিছু ভুলে সিকান্দার এবং কামিনী নতুন করে জীবন শুরু করে। এভাবেই তাদের দিন বেশ ভালোই কাটছিল। দেখতে দেখতে 2 বছর পার হয়ে যায়। সিকান্দার ততদিনে ডায়মন্ড চুরির কেস ব্যাপারটা প্রায় ভুলেই গিয়েছিল। কিন্তু হঠাৎ একদিন মঙ্গেশ কল করে। মঙ্গেশ জানায় সিকান্দার এবং কামিনীর নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। গত 2 বছরে তারা একবারও কোর্টে হাজিরা দেয়নি। তাছাড়া 6 মাস ধরে উকিলের পেমেন্টও পরিশোধ করেনি, যে কারণে তাদের উকিলও বেঁকে বসেছে। এখন যদি সে দ্রুত মুম্বাই এসে সমস্যার সমাধান না করে তাহলে তাদেরকে হয়তো জেলে যেতে হবে। এ কথায় সিকান্দার খুব চিন্তিত হয়ে পড়ে। বাড়িতে ফিরে সে বিষয়টা কামিনীকে জানায়। কামিনী কিছুটা ঘাবড়ে যায়। তারা এই অনর্থক ঝঞ্ঝাটে বিরক্ত হয়ে গিয়েছিল। কোনোভাবে এর থেকে বেরোনোর কোনো রাস্তা পাচ্ছিল না। সিকান্দার কামিনীকে সান্ত্বনা দিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে সিকান্দার মুম্বাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
মুম্বাই পৌঁছানোর পর মঙ্গেশ তাকে নিয়ে যায় কোর্টে। কোর্টে নতুন বিচারক এসেছে। আগের বিচারকের তুলনায় এই বিচারক একটু বেশি স্ট্রিক্ট। যাই হোক, কোর্টের কার্যক্রম শুরু হয়। অন্য একটা কেসে ব্যস্ত থাকার কারণে জাসিন্দার সেদিন কোর্টে উপস্থিত হতে পারে না। তার অবর্তমানে সরকারি পক্ষের উকিল বিচারকের কাছে কেসের নতুন ডেট দেওয়ার জন্য অনুরোধ করে। এতে বিচারক রেগে গিয়ে বলে, এতদিনও ইন্সপেক্টর এই কেসের কোনো সুরাহা করতে পারেনি, আসামিদের বিরুদ্ধে কোনো প্রমাণও পেশ করতে পারেনি। এই লোকগুলোকে অযথা হয়রানি করার কোনো কারণ দেখতে পাচ্ছি না। এ কথা বলে বিচারক তৎক্ষণাৎ কেসটা ক্লোজ করে দেয়। কামিনী, সিকান্দার এবং মঙ্গেশ তিনজনই পুরোপুরি মুক্ত। সিকান্দার আনন্দের সাথে আগ্রা ফিরে যায়। বাড়িতে ফিরে কামিনীকে ব্যাপারটা জানালে সেও ভীষণ খুশি হয়। কামিনী তো বিশ্বাসই করতে পারছিল না যে এত সহজে তাদের কেসটা সলভ হয়ে যাবে, কিন্তু তার চোখে মুখে একটু ফ্যাকাশে দেখাচ্ছিল। সেটা দেখে সিকান্দার জিজ্ঞেস করে, তুমি কি সিক? কামিনী বলে, তেমন কিছু না, একটু ঠান্ডা লেগেছে। এরপর সিকান্দার ফ্রেশ হওয়ার জন্য যাচ্ছিল, তখনই হঠাৎ কামিনী সেন্সলেস হয়ে যায়। সিকান্দার ভয় পেয়ে যায়। সে তৎক্ষণাৎ কামিনীকে নিয়ে হসপিটালে চলে যায়। কামিনীর ছেলে আর ছোট বোনটা তখন প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে গিয়েছিল, তাই তারা কিছুই জানতো না। ডক্টর চেক আপ করে জানায় যে কামিনীর ফুসফুসে পানি জমে গেছে, এক্ষুনি হসপিটালে অ্যাডমিট করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, সিকান্দারের কাছে তখন কামিনীকে ভর্তি করানোর মতো টাকা ছিল না। তাই সে ডক্টরকে রিকোয়েস্ট করে বলে, স্যার, আপনি কামিনীকে ভর্তি করে নিন, আমি কালকের মধ্যে যেভাবেই হোক আপনার টাকা পরিশোধ করে দেব। ডক্টর সিকান্দারের কথায় কামিনীকে ভর্তি করে নেয়, কিন্তু কামিনী বাচ্চাদের জন্য চিন্তা করছিল। তাই কামিনীকে রেখে সিকান্দার বাচ্চাদের খোঁজ নেওয়ার জন্য বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় কামিনীর বোন এবং ছেলে বাড়ির দরজার বাইরে বসে আছে। সিকান্দার হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমরা বাইরে বসে আছো কেন? কামিনীর বোন বলে, বাড়িওয়ালা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর বলেছে তোমরা চোর। এটা শুনে সিকান্দার ভীষণ ক্ষেপে যায়। সিকান্দার মনীষের মামার কাছে গিয়ে বলে, আমি চোর নই, কোর্টের সব প্রমাণ হয়ে গেছে। কিন্তু মনীষের মামা তার কথায় পাত্তা দেয় না। সিকান্দার তখন বুঝে যায় তার সাথে কথা বলে কোনো লাভ নেই, তাই সে তার ওই মাসের বেতন চায়। মনীষের মামা বলে, কাল সকালে ফ্যাক্টরি থেকে নিয়ে যেও। কিন্তু সিকান্দার তাতে রাজি হয় না। সে বলে, বাচ্চা দুটোকে বের করার জন্য তো কালকে পর্যন্ত অপেক্ষা করেননি, তাহলে বেতনের জন্য কেন অপেক্ষা করতে বলছেন? মনীষের মামা রাগ করে 15,000 টাকা সিকান্দারের হাতে ধরিয়ে দিয়ে পুরো পরিবার সহ বেরিয়ে যেতে বলে। সিকান্দার ভেবেই পাচ্ছিল না এত রাতে বাচ্চা দুটোকে নিয়ে কোথায় যাবে। অনেক চিন্তার পর তার মাথায় একটা আইডিয়া আসে। সে বাচ্চা দুটোকে একটা ধর্মশালায় রেখে আসে। কামিনী যে হসপিটালে ভর্তি সেটা তাদেরকে জানায় না, কারণ বিষয়টা শুনলে তারা অযথা ঘাবড়ে যাবে। এরপর সিকান্দার আবারও হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু রাস্তায় হঠাৎ কিছু ছিনতাইকারী এসে তার কাছে থাকা টাকাগুলো কেড়ে নিয়ে যায়, এমনকি তার ফোনটা ভেঙে ফেলে। সিকান্দার তাদেরকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। বেচারা তখন কান্নায় ভেঙে পড়ে। টাকা ছাড়া সে কিভাবে কামিনীর চিকিৎসা করাবে, কিছুই বুঝে উঠতে পারছিল না। জীবনের উপর থেকে ভরসা উঠে গিয়েছিল তার। এরকম একটা কঠিন পরিস্থিতিতে কোনো কুল কিনারা না পেয়ে সিকান্দার সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। সে নদীতে লাফ দেওয়ার জন্য ব্রিজের রেলিং এর উপর উঠে। যখনই রেলিং থেকে পা বাড়াতে যাবে, তখনই একটা গাড়ি অনেক জোরে হর্ন বাজিয়ে চলে যায়। হর্নের শব্দে সিকান্দারের ঘোর কাটে। সে বুঝতে পারে সুইসাইড কখনো কোনো সমাধান হতে পারে না, পরিবারের জন্য তাকে বাঁচতে হবে। সিকান্দার ডিসিশন নেয়, জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন সে লড়াই করবে, হার মানবে না। এরপর থেকে ধীরে ধীরে তার সামনে জাসিন্দারের রহস্য ফাঁস হতে শুরু করে। মূলত সিকান্দারদের এত সহজে ছাড়া পেয়ে যাওয়াটা জাসিন্দার মেনে নিতে পারে না। সে লোক লাগিয়ে সিকান্দারের অ্যাড্রেস খুঁজে বের করে আর তাকে শায়েস্তা করার জন্য তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে দেয়। আর সেই সাথে মনীষের মামার কান ভারী করে দেয়, তাকে চাকরি থেকেও বের করে দেয়। শুধু তাই নয়, ওই ছিনতাইকারীদেরকেও জাসিন্দারই পাঠিয়েছিল। মোট কথা, সে সিকান্দারকে মানসিকভাবে উইক করে ফেলতে চাচ্ছিল। কিন্তু কেন, এর উত্তর আমরা সামনে জানতে পারবো। তো সবকিছু হারানোর পর সিকান্দার আর কোনো উপায় না পেয়ে ঈশ্বরের শরণাপন্ন হয়। সে মন্দির থেকে কিছু টাকা চুরি করে নেয় কামিনীর চিকিৎসার জন্য। এরই মাঝে তার কাছে মনীষের কল আসে। মনীষ তার মামার কাছ থেকে সবকিছু শুনেছিল, তাই সে সিকান্দারকে বলে, তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সিকান্দার তখন হাউমাউ করে কাঁদতে কাঁদতে মনীষের কাছে রিকোয়েস্ট করে বলে, তুমি প্লিজ আমার জন্য কাজের একটা ব্যবস্থা করে দাও। তখন মনীষ তাকে জিজ্ঞেস করে, তুমি আবুধাবি যাবে? সিকান্দারের কাছে আর কোনো উপায় না থাকায় সে রাজি হয়ে যায়। মনীষ তখন তাকে আবুধাবি পাঠানোর সব ব্যবস্থা করে দেয়, আর রেফারেন্সে সেখানকার একটা কনস্ট্রাকশন ফার্মে সিকান্দারের চাকরিও হয়ে যায়। এরপর থেকে ধীরে ধীরে তার লাইফটা আবারও স্বাভাবিক হতে শুরু করে। মাথার উপর ছাদ আর পকেটে টাকা আসার সাথে সাথেই সে সর্বপ্রথম মন্দির থেকে নেওয়া সেই ধারের টাকা পরিশোধ করে।
সেই সাথে মনীষকেও সাহায্য করে। সে সময় মনীষের একটু আর্থিক সমস্যা চলছিল, তাই সিকান্দার তার সাধ্যমতো তার বন্ধুর পাশে দাঁড়ায়। সবকিছু আবারও সুন্দরভাবে চলতে থাকে। বাচ্চাদের পড়াশোনা, কামিনীর চিকিৎসা সবকিছুই ভালোভাবে চলছিল। সব মিলিয়ে সিকান্দারও খুব খুশি ছিল। এই পর্যন্ত গল্পটা খুব স্বাভাবিক মনে হলেও এরপর আসে একটা টুইস্ট। সিকান্দারের মুখে গল্পগুলো শুনতে শুনতে জাসিন্দর হঠাৎ বলে উঠে, তাবাসসুমের ব্যাপারে তো একটা কথাও বললে না। এত ইম্পর্টেন্ট একটা মানুষকে এভাবে ভুলে গেলে চলবে? তার কথা শুনে সিকান্দার একটু অপ্রস্তুত হয়ে যায়। সে বুঝে গিয়েছিল জাসিন্দর তাবাসসুমের ব্যাপারে জেনে গেছে, তাই সেও আর কিছু লুকায় না। জাসিন্দরকে তাবাসসুমের চ্যাপ্টারটা শোনাতে শুরু করে। আসলে ওই কনস্ট্রাকশন ফার্মে চাকরি করার 4 বছর পর সিকান্দার নতুন একটা কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে চাকরি পায়। সেখানে তার সাথে পরিচয় হয় তাবাসসুম নামের একটা মেয়ের। তাবাসসুম মুম্বাইয়ের বাসিন্দা ছিল, সে কারণে সিকান্দারের সাথে তার বন্ধুত্ব হয়। তাবাসসুম মনে মনে সিকান্দারকে পছন্দ করত, কিন্তু সিকান্দার বিবাহিত হওয়ায় সে কখনোই এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করেনি। সিকান্দারও ব্যাপারটা জানতো, কিন্তু সেও কখনো তাবাসসুমকে কোনো ইঙ্গিত দেয়নি। এক শুক্রবারে হঠাৎ তাবাসসুম সিকান্দারকে তার সাথে মুভি দেখতে যাওয়ার অফার দেয়। সিকান্দার প্রথমে একটু আপত্তি করলেও পরবর্তীতে রাজি হয়ে যায়। এরপর থেকে প্রত্যেক শুক্রবারেই তারা মুভি দেখত। ধীরে ধীরে তাদের বন্ধুত্বটা অনেক গভীর হয়ে যায়। সিকান্দারেরও মেয়েটাকে ভালো লাগতে শুরু করে। একদিন মুভি থেকে বেরোনোর পথে একটা লোক এসে হঠাৎ তাবাসসুমকে বলে, আরে তুমি এখানে এখানে কি কোনো ডান্স প্রোগ্রামে এসেছো, নাকি কোনো কাস্টমারের সাথে দেখা করতে এসেছো? কথাটা শুনে সিকান্দার অবাক হয়ে যায়। লোকটা তখন তাবাসসুমকে বলতে থাকে, তুমি কি ক্লাবে ডান্স করা বন্ধ করে এখানে সেটেল হয়েছো? সিকান্দার সেটা শুনে বুঝে যায় তাবাসসুম ইন্ডিয়াতে ডান্স বারে কাজ করত, হয়তো আরো খারাপ কাজ করত, যেটা সিকান্দারকে সে জানায়নি। সিকান্দারের খুব রাগ হয়। তখন হঠাৎ তার মনে সন্দেহ হয়, হয়তো জাসিন্দার তাবাসসুমকে তার পেছনে লেলিয়ে দিয়েছে। জাসিন্দার তার জীবনটা এতটা বিষিয়ে তুলেছিল যে কোথাও কোনো ঝামেলা দেখলেই তার মনে হতো এই কাজটা নিশ্চয়ই জাসিন্দার করেছে। তাই সে তাবাসসুমের উপর রাগ করে সেখান থেকে চলে যেতে শুরু করে। তাবাসসুম দৌড়ে গিয়ে তাকে আটকায়। তখন সিকান্দার বলে, তোমাকে নিশ্চয়ই জাসিন্দার এখানে পাঠিয়েছে, তাই না? কতদিন ধরে কাজ করছো ওর সাথে? তাবাসসুম তার কথার মাথা মুন্ডু কিছুই বুঝে না। সে বলে, আমি ইন্ডিয়াতে একটা ডান্স বারে কাজ করতাম, কিন্তু সেটা আমার পাস্ট। আমি ওই কাজ করতে চাইনি বলে আবুধাবি চলে এসেছি। এখানে এসে একটা সম্মানের জীবন কাটানোর চেষ্টা করছি। আমি কোনো জাসিন্দারকে চিনি না। সিকান্দারের এমন অদ্ভুত রিয়েক্ট করাটা তাবাসসুমেরও ভালো লাগে না, তাই সে রেগে সেখান থেকে চলে যায়। সিকান্দার তখন নিজের ভুল বুঝতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তাবাসসুম সেখান থেকে চলে যায়, এমনকি সে চাকরিটাও ছেড়ে দেয়। তারপর থেকে তাদের মধ্যে আর কোনো যোগাযোগ হয়নি। তবে সিকান্দার যেদিন ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছিল, সেদিন সে তাবাসসুমের সাথে গিয়ে দেখা করে, তার কাছে ক্ষমা চায়, আর তার হাতে একটা এনভেলপ ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তবে সেই এনভেলপ কি ছিল সেটা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। তাবাসসুমের গল্প শুনে জাসিন্দর বলে, তোমারই তো আয়েশ, একদিকে কামিনী আর একদিকে তাবাসসুম, আর এদিকে আমি একমাত্র বউ কৌশল্যাকেও সামলাতে পারলাম না। সেটা শুনে সিকান্দার বলে, কারণ আপনি সবসময় আপনার জেদকে প্রাধান্য দিয়েছেন। জাসিন্দার তখন নিজের ভুল বুঝতে পারে। সে সিকান্দারকে বলে, তুমি ঠিকই বলেছ, আমি অনেক বড় অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমার ধারণা ভুল ছিল, তুমি সেদিন চুরি করনি। আমি তোমাকে চোর প্রমাণ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। কথাটা শুনে সিকান্দার খুব স্বস্তি পায় আর সেখান থেকে উঠে যেতে শুরু করে। তখনই হঠাৎ জাসিন্দার বলে উঠছে, একটু দাঁড়াও, এখনো আমার কথা শেষ হয়নি। কিন্তু সিকান্দার আর তার কোনো কথা শুনতে চাচ্ছিল না। তবে জাসিন্দার সিকান্দারকে অনেক রিকোয়েস্ট করে আবারও তার সামনে বসায়। এরপর সে বলে, তোমার ক্ষেত্রে আমার ধারণা ভুল হলেও পুরোপুরি আমি ভুল ছিলাম না। কথাটা শুনে সিকান্দার একটু অবাক হয়ে যায়। তখন জাসিন্দার একটা নতুন রহস্য ফাঁস করে। সেদিন মনীষ যখন সিকান্দারকে আগ্রা শিফট হয়ে যেতে বলে, তখন সিকান্দারের কাছে কোনো টাকা ছিল না, তাই কামিনী তাকে টাকা দিয়ে হেল্প করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কামিনীর কাছে এতগুলো টাকা কোথা থেকে এলো? সেও তো একটা ছোটখাটো চাকরি করত। তো টাকা জোগাড় করার জন্য সে পরদিন একটা জুয়েলারি শপে গিয়েছিল। তার কাছে একটা ছোট্ট ডায়মন্ডের পিস ছিল, তবে এটা ওই রেয়ার ডায়মন্ড নয়। ওই দিন সুযোগ বুঝে কামিনী তার নখের ভেতর ছোট্ট একটা ডায়মন্ড লুকিয়ে রেখেছিল। এই ব্যাপারে সিকান্দার কিছুই জানতো না। কামিনী ওই ডায়মন্ডটা 1 লাখ টাকায় বিক্রি করে। দোকানদার যখন টাকা আনার জন্য বাইরে যায়, তখনই হঠাৎ সেখানে জাসিন্দার গিয়ে হাজির হয়। কামিনী তাকে দেখে ভীষণ ঘাবড়ে যায়। সে জানতো না জাসিন্দার তাদের পেছনে গোয়েন্দা লাগিয়ে রেখেছে। সেদিন জাসিন্দারের কাছে ধরা পড়ে গিয়ে সে সত্যিটা স্বীকার করে নেয়। জাসিন্দার কামিনীর কাছে জানতে চায় বাকি ডায়মন্ডগুলো। তখন কামিনী কাঁদতে কাঁদতে বলে, আমি রেয়ার ডায়মন্ডগুলোর ব্যাপারে কিছুই জানি না, আমি শুধু এটাই চুরি করেছি। জাসিন্দার বুঝতে পারে কামিনী সত্যি বলছে। তখন তার ডাউট চলে যায় সিকান্দারের উপর।
তার সম্পূর্ণ বিশ্বাস ছিল সিকান্দারই চুরিটা করেছে, তাই সে কামিনীকে একটা অফার দেয়। সে বলে, তুমি আমার হয়ে সিকান্দারের উপর নজর রাখবে, ওর মুখ থেকে ইনফরমেশনটা বের করার চেষ্টা করবে যে সে ডায়মন্ডগুলো কোথায় রেখেছে। যদি তুমি কাজটা করো তাহলে আমি তোমাকে অ্যারেস্ট করব না, আর যদি আমার কথার বিপক্ষে যাও তাহলে তোমাকে জেলে যেতে হবে। তখন তোমার ছোট বোন আর ছেলেকে দেখার মতো কেউ থাকবে না। বাচ্চাদের কথা ভেবে কামিনী সিকান্দারের কথায় রাজি হয়ে যায়। এরপর থেকে জ্যাসিন্দার প্রতিনিয়ত কামিনী আর সিকান্দারের উপর নজর রাখতে শুরু করে। কামিনী চাকরি করে সিকান্দারকে হেল্প করত, কিন্তু জ্যাসিন্দার তাকে কোথাও চাকরি করতে দেয়নি। প্রতিটা জায়গা থেকে তাকে বিতাড়িত করার ব্যবস্থা করেছে। জ্যাসিন্দারের হিসাব অনুযায়ী সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একটা সময় হঠাৎ কামিনী সিকান্দারের আপডেট দেওয়া বন্ধ করে দেয়। এরপর তারা আগ্রা শিফট হয়ে গেলে জ্যাসিন্দর আর তাদের কোনো খবর পায় না। কিন্তু সে হারও মানে না। তার সোর্স কাজে লাগিয়ে সে আগ্রাতেও সিকান্দারকে খুঁজে বের করে। এরপর থেকে সিকান্দারের সাথে যা কিছু খারাপ হয়েছে তার সবকিছুর পেছনে মূল হাত ছিল জ্যাসিন্দারের। জ্যাসিন্দার সেটাকে অকপটে স্বীকার করে নেয়। তার কারণেই সিকান্দার আবারও চাকরি এবং ঘর ছাড়া হয়, তাকে নিঃস্ব হতে হয়, শেষমেশ তাকে পরিবার থেকে আলাদা হয়ে দেশান্তরী হতে হয়। এসব জানার পর সিকান্দারের মন ভেঙে যায়, আর সে সব থেকে বেশি কষ্ট পায় কামিনীর ব্যাপারে জানার পর। সে বিশ্বাসই করতে পারছিল না কামিনী তাকে ধোঁকা দিতে পারে। বুকে একরাশ কষ্ট নিয়ে সে বাড়িতে ফিরে যায়। কামিনী তাকে দেখে খুব খুশি হয়, কিন্তু সিকান্দার খুশি হতে পারে না। বাচ্চারা সে সময় বাড়িতে ছিল না। সে সুযোগে সিকান্দার কামিনীকে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে এসব কেন করলে? জ্যাসিন্দার আমাকে সব বলে দিয়েছে। সেটা শুনে কামিনীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বলে, আমি ইচ্ছাকৃতভাবে এসব করিনি, বোন আর বাচ্চাটার কথা ভেবে আমি বাধ্য হয়েছি। সিকান্দার সেটা বুঝতে পারে, কিন্তু সে আর কামিনীর উপর বিশ্বাস রাখতে পারে না। সিকান্দার বলে, আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। কথাটা শুনে কামিনী ভীষণ কষ্ট পায়। সে সিকান্দারকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। সিকান্দার সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে সে কামিনীকে বলে যায় যে এই বাড়িটা সে কামিনীর নামে লিখে দিবে, আর প্রতি মাসে তার এবং বাচ্চার খরচের জন্য টাকাও পাঠাবে। কামিনী তাকে বোঝানোর চেষ্টা করে যে সে টাকার জন্য কিছুই করেনি, কিন্তু সিকান্দার তার কোনো কথাই শোনে না। সেখান থেকে বেরিয়ে সে রওনা হয় এক অজানা জায়গার উদ্দেশ্যে। শহর থেকে অনেক দূরের গ্রামে একটা নার্সারিতে চলে যায় সে। ওই নার্সারিতে কাজ করে প্রিয়া। প্রিয়া হচ্ছে সেই মেয়েটা যে সিকান্দারকে ভালোবাসতো। সিকান্দার প্রিয়ার সাথে দেখা করে। এতদিন পর সিকান্দারকে দেখে প্রিয়া খুব ইমোশনাল হয়ে পড়ে। প্রিয়া সিকান্দারকে একটা বনসাই গাছের কাছে নিয়ে যায়। গাছটা দেখে সিকান্দার অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে এতটা এক্সাইটেড হয়ে যায় যে যেন সে আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে। আসলে ওই গাছের শিকড়ের মধ্যে লুকানো আছে চুরি হয়ে যাওয়া রেয়ার ডায়মন্ডগুলো। এখানে আর বুঝতে বাকি থাকে না, জ্যাসিন্দারের ধারণাই ঠিক ছিল। সিকান্দারই চুরি করেছিল রেয়ার ডায়মন্ডগুলো, কিন্তু সে এত বছর ধরে এত ভালো অ্যাক্টিং করেছে যে কেউ তাকে ধরতে পারেনি। ডায়মন্ডের ব্যাপারটা শুধুমাত্র সে আর প্রিয়া জানত। প্রিয়ার কাছ থেকে গাছটা নিয়ে সিকান্দার মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু মাঝপথেই জ্যাসিন্দার ধরে ফেলে সিকান্দারকে। মূলত জ্যাসিন্দার কখনোই সিকান্দারের পিছু ছাড়েনি। সে সবসময় সিকান্দারকে ফলো করত, আর ফলো করতে করতে আজ ফাইনালি সিকান্দার ধরা পড়ে গেল। সে বুঝে গিয়েছিল যতক্ষণ না সে সিকান্দারের কাছে নত হচ্ছে ততক্ষণ সিকান্দার নিজের আসল রূপ সামনে আনবে না। তাই সে সিকান্দারকে ডেকে এনে ক্ষমা চাওয়ার অ্যাক্টিং করে, আর সিকান্দার তার জালে ফেসে যায়। জ্যাসিন্দার সিকান্দারকে ধরে নিয়ে যায় একটা পাহাড়ের উপরে। সেখানকার রেলিংয়ের সাথে সিকান্দারের হাতটা বেঁধে গাছটা সিকান্দারের কাছ থেকে কেড়ে নেয়। সিকান্দার কিছুতেই স্বীকার করছিল না যে ওই গাছের ভেতর ডায়মন্ড লুকানো। জ্যাসিন্দার যতবার গাছের টপটা ভাঙতে যাচ্ছিল ততবারই সিকান্দার চিৎকার করে উঠছিল। সেটা দেখে জ্যাসিন্দারের মনে সন্দেহ আরো জোরদার হয়। এক পর্যায়ে জ্যাসিন্দার ওই টপটা আছাড় মেরে ভেঙে ফেলে। তখন সেখান থেকে বেরিয়ে আসে ডায়মন্ডগুলো। জ্যাসিন্দার 15 বছর ধরে চলমান এক নীরব যুদ্ধে জিতে যায়। জ্যাসিন্দার সবার আগে তার ওয়াইফকে কল করে ব্যাপারটা জানায়, কারণ এই কেসের কারণেই তাদের ডিভোর্সটা হয়েছিল। একটা কেসের কারণে জ্যাসিন্দারের ফ্যামিলি লাইফ আর প্রফেশনাল লাইফ দুটোই শেষ হয়ে যায়। জ্যাসিন্দার কৌশলাকে বলে, জানো, আমার ধারণা আসলেই ঠিক ছিল, সিকান্দারই চুরিটা করেছে। কিন্তু কৌশলা তার কথায় পাত্তা দেয় না, কারণ ওই কেসের কারণে তাদের সম্পর্কটা নষ্ট হয়নি, নষ্ট হয়েছিল জ্যাসিন্দারের জেদের কারণে। সে জেদ ধরে বসেছিল সিকান্দারকে দোষী প্রমাণ করেই ছাড়বে। তবে এটা প্রথমবার নয়, সে সবসময় এমন জেদি, যে কারণে কৌশলা হাঁপিয়ে উঠে তাকে ডিভোর্স দিয়ে দেয়। কৌশলা ফোনটা কেটে দিলে জ্যাসিন্দার সিকান্দারকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে হীরাগুলো চুরি করলে? তখন সিকান্দার তাকে সবকিছু খুলে বলতে শুরু করে। একদিন তুকারাম নামে সিকান্দারের পরিচিত একটা লোক তাকে আর তার এক বন্ধুকে অ্যাড্রেস দিয়ে বলে, আমার বন্ধুর কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে, তুমি গিয়ে একটু ঠিক করে দাও, তোমাকে 5,000 টাকা দেব। সে সময় 5,000 টাকার অনেক দাম।
তাই সিকান্দার তৎক্ষণাৎ রাজি হয়ে যায় আর পরদিন চলে যায় তুকারামের বন্ধুর বাড়িতে। তবে বাড়িটা দেখে তার মনে হচ্ছিল না সেখানে থাকা লোকজন কম্পিউটার ইউজ করতে পারে। তবুও সে অ্যাড্রেস অনুযায়ী দরজায় নক করলে একটা দাড়িওয়ালা লোক দরজাটা খুলে তাকে ভেতরে নিয়ে যায়। তাকে দেখে সিকান্দার বুঝে গিয়েছিল লোকটার কম্পিউটারের ব্যাপারে কোনো আইডিয়া নেই। এরপর যখন সে কম্পিউটার চেক করে তখন সে আরও বেশি নিশ্চিত হয়ে যায়, কারণ কম্পিউটারে আসলে কোনো সমস্যাই হয়নি, শুধুমাত্র প্রিন্টারে কাগজ আটকে গিয়েছিল। তবে কম্পিউটারটা দেখে তার মনে ডাউট হয়, কারণ কম্পিউটার, প্রিন্টার এবং অন্যান্য সব কিছু ছিল লেটেস্ট মডেলের, যেটা ওই জায়গাতে বেশ বেমানান লাগছিল। যাই হোক, সিকান্দার তাদের সামনে এমন অভিনয় করতে শুরু করে যেন কম্পিউটারে অনেক বড় কোনো সমস্যা হয়ে গেছে, কারণ ছোটখাটো সমস্যা দেখলে তারা 5,000 টাকা নাও দিতে পারে। সিকান্দার ওই লোকটার কাছে পানি খেতে চায়। লোকটা পানি আনতে ভেতরে গেলে সেই সুযোগে সে প্রিন্টারের ভেতর থেকে কাগজটা বের করে নেয়। লোকটা যখন ভেতরে ঢুকছিল তখন সিকান্দারের চোখ পড়ে ভেতরের রুমে। সেখানে সে অনেকগুলো বন্দুক আর গ্রেনেড দেখতে পায়। লোকটার আরও 3 জন সাথীও সেখানে ছিল। তাদের কাছে এত অস্ত্রশস্ত্র দেখে সিকান্দার ঘাবড়ে যায়, তাই দ্রুত নিজের কাজ শেষ করে সেখান থেকে বেরিয়ে যায়। পরদিন সিকান্দার এক্সিবিশন হলের কাজ করতে যায়। সেখানে সিকান্দার ওই 4 জন লোকের একজনকে ওই অস্ত্র ভর্তি ব্যাগটা এক্সিবিশন হলের ভেতরে নিতে দেখে। অদ্ভুত ব্যাপার হলো, লোকটা ওই ব্যাগটাকে ফ্লোরে রেখেই সেখান থেকে চলে যায়। এরপর তুকারাম ওই ব্যাগটা নিয়ে সেখানকার স্টোর রুমে লুকিয়ে রাখে। সিকান্দার এই সব কিছু খুব মনোযোগ দিয়ে দেখছিল। তার মনে সন্দেহ হয়, তাই সে তুকারামকে ফলো করতে শুরু করে। ফলো করতে করতে সে পৌঁছে যায় ওই 4 ব্যক্তির কাছে। সে আড়ালে দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনতে থাকে। সেখান থেকে সে জানতে পারে ওই লোকগুলো ডাকাতির প্ল্যানিং করছে। তখন সিকান্দার মনে মনে একটা প্ল্যান করতে শুরু করে। সে 4 জনকে ফাঁসিয়ে সুযোগ বুঝে নিজেই চুরি করার প্ল্যান তৈরি করে। আর ওই 4 জনের ইনফরমেশন পুলিশের কাছে পৌঁছানোর জন্য সিকান্দার তপনকে টার্গেট করে, যাকে আমরা গল্পের একদম শুরুতে দেখেছিলাম। তপন প্রতিদিন সিকান্দারের অফিসের সামনে দিয়ে তার মেয়েকে স্কুলে নিয়ে যেত, তাই বাচ্চাটাকে হাতিয়ার বানিয়ে সিকান্দার তপনের মাধ্যমে কাজটা করিয়ে নেয়। সিকান্দার খুব কৌশলে তপনের পকেটে একটা চিঠি ঢুকিয়ে দেয়। এরপর তপনকে কল করে এমনভাবে কথা বলে যাতে তপন ভাবে সত্যি সত্যি তার মেয়ে কিডন্যাপ হয়েছে, আর সে ভয়ে সে সিকান্দারের কাজ করে দেয়। সিকান্দারের প্ল্যানিং একদম ঠিকঠাক চলছিল। এক্সিবিশন হলের ডাকাতির বিষয়টা জানাজানি হওয়ার পর যখন সেখানে হুলস্থুল শুরু হয়, সেই সুযোগে সিকান্দার ওই রেয়ার ডায়মন্ড চুরি করে নেয়। সে খুব ভালো করে জানতো এক্সিবিশন হলে কেউ অসুস্থ হলে তাকে পাশের সরকারি হসপিটালে নিয়ে যাওয়া হবে। কাকতালীয়ভাবে সেই হসপিটালেরই নার্স, তাই সিকান্দার প্রিয়াকেও তার প্ল্যানিংয়ে সামিল করে নেয়। প্রিয়া নিজেও তখন একটু আর্থিক সমস্যায় ভুগছিল। তাছাড়া সে সিকান্দারকে অনেক ভালোবাসতো, তাই সে কাজটা করতে রাজি হয়ে যায়। এক্সিবিশন হলে পুলিশ যখন ওই ডাকাতের উপর গুলি চালায় তখন প্রিয়ার হসপিটালে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করা হয়। অ্যাম্বুলেন্সের সাথে তখন প্রিয়াও পৌঁছে যায় এক্সিবিশন হলে। ডাকাতের ডেড বডি নিয়ে যাওয়ার সময় সিকান্দার খুব কৌশলে প্রিয়ার হাতে ডায়মন্ডগুলো দিয়ে দেয়। প্রিয়া সেগুলো নিয়ে নিরাপদে বাইরে বেরিয়ে যায়, কেউ কিচ্ছু টের পায় না। সিকান্দার আগে থেকেই তাকে বলে রেখেছিল কেস একেবারে শেষ না হয়ে যাওয়া পর্যন্ত ওই ডায়মন্ড যেন কোনোভাবেই বের না করে। প্রিয়া তার কথা মেনে নিয়ে এই 15টা বছর ধরে ডায়মন্ডগুলোকে খুব যত্নে সামলে রেখেছে। সবকিছু শোনার পর জাসিন্দর তাকে জিজ্ঞেস করে, তুমি তাবাসসুমকে ইনফোল্যাপে কি দিয়েছিলে? সিকান্দার বলে, তাবাসসুমের সিঙ্গাপুরে ঘুরতে যাওয়ার খুব শখ ছিল, তাই তাকে সিঙ্গাপুরে 2টো টিকিট দিয়েছিলাম। ভেবেছিলাম হীরাগুলো নিয়ে আবুধাবি ফিরে তাবাসসুমকে নিয়ে সিঙ্গাপুরে যাব। জাসিন্দর তার প্ল্যানিং শুনে হতবাক হয়ে যায়। আসলে সিকান্দারের বুদ্ধির প্রশংসা না করে পারা যায় না, কিন্তু এত কষ্ট আর প্ল্যানিং করার পরেও বেচারার ভাগ্যটা তাকে সাপোর্ট করে না। তবুও সিকান্দার শেষবারের মতো তার ভাগ্যকে পরীক্ষা করার চেষ্টা করে। সে জাসিন্দারকে বলে, দেখো তোমার তো এখন পুলিশের চাকরিটা নেই, আর এই পুলিশের কাছে জমা দিয়ে তোমার কোনো লাভও হবে না, তাই তোমার জন্য আমার কাছে একটা অফার আছে। কথাটা শুনে জাসিন্দারের মনে কৌতূহল জাগে, আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। যেহেতু সিকান্দারের অফারটা আমরা এখনো জানতে পারিনি, তাই আশা করা যায় আমরা হয়তো এই সিরিজের 2য় পার্ট পেতে চলেছি। সেখানেই সিকান্দারের অফার আর জাসিন্দারের আনসার জানা যাবে। আজকের গল্পটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। পরবর্তী পার্ট রিলিজ হওয়ার সাথে সাথেই আপনাদের জন্য তার গল্প নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।